বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাগর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা মতপথের ভিন্ন ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে ধরে এনে অনেক মানুষকে সেখান থেকে পরবর্তীতে গুম করা হয়েছে। সেই গুমের অনেক ভিকটিমদের আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাইনি। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল, তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। ধন্যবাদ। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা র্যাব ওয়ানে যেটা দেখেছি, এখানে অসংখ্য দেয়াল তুলে এগুলোকে তথ্য আড়াল করার চেষ্টা করেছে, আপনারা পরে ভেঙে সেটা উদ্ধার করেছেন। জেআইসিতে এরকম ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলি যে আপনারা দেখেছেন বা অনেকে আমাদের সাথে যারা গেছেন দেখেছেন, সেখানে প্লাস্টারে অনেক সময় পরে, এই ঘটনার পরে 5ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো তেবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা কিছু অনেক বন্দিরা তারা লিখে রাখতো, যেমন আমাদের হুম্মুম কাদের চৌধুরী, তাকেও কিন্তু এই জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। তাই তিনি কতদিন বন্দি ছিলেন তার নিজের হাতের একটা লেখা ছিল, এবং HQ/C নামে একটা প্রতীকী ব্যাপার ছিল, সেটি কিন্তু তারা সাদা রং করে প্লাস্টার করে দিয়েছে। যদিও প্লাস্টারের পরেও তার এই লেখাটা কিন্তু এখনও জেআইসি সেলের একটি রুমের মধ্যে বন্দি, মানে এখনই কিন্তু বিদ্যমান আছে। এবং সেখানে হুম্মুম কাদের চৌধুরীর বর্ণনা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি, তার সাথে তার বর্ণনার সাথে যে জেআইসিতে যে রুমটি, এটার হুবহু মিল পাওয়া গেছে। এবং এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে, পরবর্তী কিন্তু টিএফআইয়ের মতো যে এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি, বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো এগুলো আমাদের কাস্টডিতে থাকবে। আমরা সচরাচর বিচারপতিদের এই ধরনের ক্রাইম সিন দেখতে আমরা দেখি না, যদিও ইন্টারন্যাশনাল একটা ট্রায়াল এটা হয়েছে। তো এই বিচারে 3 জন বিচারপতি সরাসরি দেখে গেলেন, এটা বিচারের ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে, আমাদের প্রচলিত আইনে, আমাদের ফৌজদারি কার্যবিধি 539-এর বিতে যে কোনো বিচারকের, ইভেন দেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সহ যে কোনো বিচারককে ঘটনাস্থল পরিদর্শনের আইনগত বিধান আছে। স্ট্যাটিউট রুলস 7 এবং 73, সেখানেও কিন্তু আপনার রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়াতে সেখানকার বিচারকরা সরজমিনে তারা ঘটনাস্থল পরিদর্শন করার নজির আছে। অনেকগুলো কেসগুলোতে আমরা পেয়েছি যে সেখানে যে বিচারগুলো হয়েছে রুম স্ট্যাটিউটের আওতায়, সেখানে তারা বিচারপতিগণ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। আজকে যেভাবে আমরা পরিদর্শন করেছি সেইভাবে স্বচ্ছতার স্বার্থে এবং নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান সম্পন্ন একটি বিচার প্রক্রিয়ার জন্যই এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়। আমরা কাগজে কলমে সাক্ষীর মুখ থেকে মৌখিক সাক্ষীর ভিত্তিতে আমরা বলছি যে সেখানে আয়নাগর ছিল অথবা টর্চার সেল ছিল, কিন্তু আজকে মাননীয় বিচারপতি মহোদয়গণ সরজমিনে এই টর্চার সেলের বাস্তব চিত্র তারা দেখে গেছেন, এবং সেটি অবশ্যই ন্যায় বিচারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। আরেকটা বিষয় হলো যে যারা পর্যবেক্ষণ করেছেন, ডিফেন্সের আইনজীবীরাও ছিলেন, তারা বলছেন যে জবানবন্দিতে যেসব কথাগুলো উঠে এসেছে অনেক সময় অনেক রুমে সেইগুলো তারা সেইভাবে দেখতে পাচ্ছেন না। এটা কেন? আচ্ছা দেখেন, আমাদের ডিফেন্স বন্ধুরা আমাদের শেখ হাসিনার ভাষায় কথা বলেন। শেখ হাসিনা যখন যেমন মন চায় সেইভাবে কথা বলেন। তাদেরই প্রতিনিধি হিসেবে আমাদের ডিফেন্সের বন্ধুরাও একই ভাষায় একই রকম করে বিভ্রান্তিমূলক কথা বলেন। আপনারা দেখেছেন না 5ই আগস্টে তো আপনারা দেখেছেন যে 6:30টার সময় তিনি ভার্চুয়াল মিটিং করবেন, ওনার চেহারা দেখাবেন, পরে কণ্ঠ দেখালেন, কণ্ঠ শোনালেন। তো সেই কারণে আমাদের ডিফেন্সের বন্ধুরাও তাদের দ্বারাই প্রভাবিত হয়ে এই জাতীয় বিভ্রান্তিমূলক বক্তব্য তারা মিডিয়ার সামনে, জাতির সামনে উপস্থাপন করেন। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে জাতিকে আর বিভ্রান্ত করার কিন্তু আর সুযোগ নাই।
এখন এই জাতি তারা নিজেরা ভুক্তভোগী। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা এই বিগত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, তাদের দ্বারা হয়রানির শিকার হয়েছে। অনেক আজকে প্রায় 30,000 মানুষ অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 1400 লোক যারা শহীদ হয়েছে, প্রায় 4000-এর অধিক মানুষ গুমের বা খুনের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। আপনি 250 লোক এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইলিয়াস আলী এবং সুমন সহ বহু লোক গুমের শিকার হয়ে আছে। এইগুলি আমাদের ডিফেন্সের বন্ধুদের চোখে পড়ে না, কানেও শোনেন না। এইটি যেমনটা শোনেন না শেখ হাসিনা, তেমনি শোনেন না আজকের ডিফেন্সের আইনজীবীরা। অতএব তাদেরই বক্তব্য আমাদের কাছে মোটেও এইটার কোনো গুরুত্ব বহন করে না। আমাদের সাক্ষ্য প্রমাণে, আমাদের এভিডেন্সে যেটা আসছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা যেমনভাবে আদালতে বলেছি তেমনিভাবে আমরা কোনো গোপনীয় ট্রায়াল আমরা করছি না, আমরা কোনো ক্যামেরা ট্রায়াল করি না। আমরা যে ট্রায়ালটা করছি এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে সারা পৃথিবীর মানুষ আমাদের এই ট্রায়াল দেখছে এবং আন্তর্জাতিক মানের। আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে যে এর চেয়ে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের বিচার আমার মনে হয় পৃথিবীতে অন্তত বাংলাদেশ করে দেখাই দিচ্ছে। আমার একটি প্রশ্ন, আপনি এর আগে র্যাবের যেটা আয়নাঘর সেটা দেখেছেন, আজকে দেখলেন হলো ডিজেপাইয়ের। দুইটির মধ্যে, দুইটি আয়নাঘরের মধ্যে কোনটি বেশি অমানবিক আপনার কাছে মনে হয়? আপনার 4টা আয়নাঘর, সবচেয়ে ভয়াবহ হচ্ছে টিএফআই যেটা আমরা এর আগে দেখেছি। এখানে আমরা মনে হচ্ছে যে শ্রেণীভেদে কিছু কিছু বন্দীদেরকে তারা ক্লাসিফাই করেছে এবং সেখানে এখানেও অমানবিক। আজকে জিআইসি যেটা, এটাও অমানবিক হয়েছে। কারণ একটা মানুষকে যখন আপনি দিনের পর দিন বন্দি করে রাখবেন, একটা মানুষকে যখন আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখবেন, আইনের সহায়তা লাভ থেকে যখন তাকে বঞ্চিত করবেন, এটা সবটাই কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। অতএব আপনাকে কোন সেলে কীভাবে রাখলো তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কতদিন রাখলেন, কি প্রক্রিয়া রাখলেন। একটা নাগরিককে যখন আপনি আইন থেকে বঞ্চিত করছেন, তার পরিবার থেকে বঞ্চিত করছেন, লিগ্যাল ডিফেন্স থেকে যখন বঞ্চিত করছেন, এইটাই হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। কোথায় রাখলেন, দাঁড় করায় রাখলেন নাকি শুয়ায় রাখলেন, এটা তো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কোথায়, কিভাবে, কতদিন পর্যন্ত একটা নাগরিককে আপনি আটকে রাখলেন তার স্বাধীনতা, তার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আজকের যে জিআইসিটা আপনি দেখেছেন সেখানেও কিন্তু দেখবেন যে তাদেরকে যাতে তাদের সাউন্ড প্রুফ থাকে, রুমটা যাতে সাউন্ড প্রুফ থাকে, যাতে তাদের কোনো কান্নার আওয়াজ যাতে বাইরে যেতে না পারে, সেই কারণে তাদের এক্সজস্ট ফ্যান, ভারী এক্সজস্ট ফ্যান এবং কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এরকম একটি প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তো সেইটি কোনটি কত বড়, কোনটি কত ছোট, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের একজন নাগরিককে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখতে পারেন না। দেশে আইনের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে 24 ঘন্টার বেশি একটা নাগরিককে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখতে পারে না। আপনি যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো নাগরিককে আটকে রাখবেন, অতএব সেই বিষয়ে আর কোনো যুক্তি আপনার চলে না। আপনি এই ব্যাখ্যা আপনাকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ যারা তৎকালীন রাষ্ট্র পরিচালনা করেছে প্রত্যেক নাগরিককে তাদেরকে এটার জবাব দিতে হবে। কী কারণে এই নাগরিককে আপনি আটকে রেখেছিলেন, কী কারণে আপনার জন্য এই আয়নাঘরের প্রয়োজন হয়েছিল, এই ব্যাখ্যা কিন্তু তারা দিতে হবে। এই ব্যাখ্যা কিন্তু প্রসিকিউশন দেবে না।